শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরী সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত, আর ফেসবুক পেজের জন্য 11টা মানে আতঙ্কের আরেক মাত্রা। আজকের এপিসোড 65। হ্যাঁ, ঠিক শুনেছেন, 65তম এপিসোডে আমরা পৌঁছে গেছি। আর এই বিশেষ এপিসোডে আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের কোণে পড়ে থাকা ছায়াগুলো সন্দেহের দৃষ্টিতে দেখবেন। আপনার জানালার বাইরের অন্ধকার যেন শুধু অন্ধকার নয়, যেন অসংখ্য অদৃশ্য চোখ। আজকের প্রথম ঘটনাটি ভারতের তামিলনাড়ুর একটি গহীন গ্রাম থেকে এসেছে, যেখানে তন্ত্র সাধনার নামে ঘটে চলেছে নারকীয় কিছু কাণ্ড। কালো জাদু আর জিনের মাধ্যমে মানুষের ক্ষতি করার যে ভয়ঙ্কর চিত্র, তা শুনলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের একটি জায়গাকে কেন্দ্র করে, যেখানে মৃত মানুষ ফিরে আসে নিজের বাড়িতে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মৃত মানুষ। যে মানুষটি চিতায় পুড়ে ছাই হয়ে গেছে, সেই মানুষটি আবার হাঁটছে, কথা বলছে, নিজের ঘরে বসে আছে। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা দিয়ে। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, তামিলনাড়ুর কালো রাত, যেখানে তান্ত্রিকেরা জিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে মানুষের ভাগ্য। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অমিতাভ। অমিতাভ বর্তমানে চেন্নাইয়ে থাকেন, কিন্তু তার পুরনো বাড়ি তামিলনাড়ুর বিরুধানগর গ্রামে। এই ঘটনাটি তিনি নিজের চোখে দেখেননি, তবে তার মামা সোমনাথ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। অসংখ্য ধন্যবাদ অমিতাভকে তার মামার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি 2023 সালের ঘটনা, তবে এর শিকড় অনেক গভীরে, অনেক বছর আগে প্রথিত। বিরুধানগর গ্রাম তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার একটি ছোট ঘনবসতিপূর্ণ অঞ্চল থেকে কিছুটা দূরে ধানক্ষেত আর নারকেল বাগানে ঘেরা এক গ্রাম। গ্রামের লোকজন খুবই সাধারণ, কৃষক, জেলে, কিছু ব্যবসায়ী। গ্রামের মোটে জনসংখ্যা 2000-এর মতো। গ্রামের এক প্রান্তে একটি পুরনো শ্মশান, আর সেই শ্মশানের খুব কাছে প্রায় আধা কিলোমিটার দূরেই একটি ভাঙাচোরা মন্দির। মন্দিরটি কার সেটা স্থানীয়দের কেউ বলতে পারে না, তবে মন্দিরের আশেপাশে কেউ যায় না, বিশেষ করে রাতে, কারণ সেই মন্দিরকে কেন্দ্র করেই জড়িয়ে আছে অন্ধকার এক ইতিহাস। অমিতাভের মামা সোমনাথ, বয়স 52, পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। 2023 সালের ফেব্রুয়ারি মাসে তার স্ত্রীর অসুস্থতার জন্য তিনি বিরুধানগর গ্রামে যান। স্ত্রীকে নিয়ে যান তার শ্বশুরবাড়ি। স্ত্রীর নাম লক্ষ্মী। লক্ষ্মীর মা মানে সোমনাথের শাশুড়ি তখন খুব অসুস্থ। তাদের গ্রামের বাড়িতে প্রায় 1 মাস থাকার কথা ছিল সোমনাথের, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 1 মাস থাকতে এসে তাকে প্রায় 6 মাস সেখানে কাটাতে হলো, কারণ সেখানে গিয়েই তিনি এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলেন যা তাকে আজও তাড়া করে বেড়ায়। সোমনাথ যখন তার শ্বশুরবাড়ি পৌঁছান, তখন গ্রামে একটা অদ্ভুত আতঙ্ক কাজ করছিল। লোকজন ফিসফিস করে কথা বলছে, কেউ সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছে না, দোকানপাট সন্ধে 7টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। সোমনাথ প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি, ভেবেছিলেন গ্রামীণ এলাকায় এটাই স্বাভাবিক। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার ভুল ভাঙল। তার শাশুড়ি একদিন রাতে তাকে ডেকে বললেন, বাবা সোমনাথ, তুই রাতে ঘরের বাইরে বেরোবি না, কিন্তু খবরদার, জানালাও বন্ধ রাখবি। সোমনাথ জিজ্ঞেস করলেন, কেন মা, কি হয়েছে? শাশুড়ি তখন কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন। তিনি জানালেন, গ্রামের প্রায় 20টা পরিবার এখন এক ধরনের অদ্ভুত অসুস্থতায় ভুগছে। তাদের শরীরে কোনো রোগ নেই, ডাক্তার কিছু খুঁজে পাচ্ছেন না, অথচ তারা দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাদের চোখে ঘুম নেই, তারা রাতে অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে কেউ একজন তাদের ডাকছে, তাদের নাম ধরে ডাকছে, আর সেই ডাকে সাড়া দিলেই তাদের শরীর থেকে কোনো অদৃশ্য শক্তি চলে যাচ্ছে বলে তাদের মনে হয়। সোমনাথ প্রথমে হেসে ফেললেন, তিনি বিজ্ঞানের মানুষ, স্কুলে পড়ান। তিনি বললেন, মা, এগুলো সব কুসংস্কার, কোনো ভাইরাস ইনফেকশন হতে পারে, আমি চেন্নাই থেকে একজন ভালো ডাক্তার নিয়ে আসছি। কিন্তু তার শাশুড়ি মাথা নাড়লেন। তিনি বললেন, না বাবা, এটা রোগ নয়, এটা ওই মন্দিরের কাজ, ওই তান্ত্রিকের কাজ।
সোমনাথ জানতে চাইলেন কোন তান্ত্রিক, কিসের মন্দির। তখন তার শাশুড়ি তাকে পুরো ইতিহাসটা বললেন। প্রায় ২০ বছর আগে ওই ভাঙাচোরা মন্দিরে এক তান্ত্রিক আসে। তার নাম ছিল নীলকণ্ঠ। সে ছিল অত্যন্ত ভয়ঙ্কর চেহারার লোক, লম্বা জট জুটো, ঘন দাড়ি, শরীর জুড়ে ছাই মাখা, আর চোখ দুটো যেন আগুনের হলকা। সে মন্দিরটাকে নিজের আখড়া বানিয়ে ফেলে। শুরু হয় তার তন্ত্র সাধনা। প্রথম প্রথম গ্রামের লোকজন তাকে সমীহ করত, ভাবত কোনো সন্ন্যাসী এসেছেন। কিন্তু ধীরে ধীরে তার কার্যকলাপ সন্ধে উদ্রেক করে। লোকজন দেখতে পায় রাতে মন্দিরের দিকে অদ্ভুত আলো জ্বলে, শোনা যায় ভয়ঙ্কর মন্ত্রোচ্চারণ, মাঝে মাঝে শোনা যায় পশুর আর্তনাদ, যেন কাউকে বলি দেওয়া হচ্ছে। গ্রামের কিছু লোক সাহস করে মন্দিরে গিয়েছিল একদিন। তারা দেখে নীলকণ্ঠ মাটিতে কিছু অদ্ভুত চিহ্ন এঁকে বসে আছে, আর তার চারপাশে কয়েকটা কালো পাখি উড়ছে। কিন্তু তার পরের দিনই সেই সাহসী লোকগুলোর মধ্যে 2 জন মারা যায়, বাকিরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপর একদিন গ্রামের প্রধান ও কয়েকজন প্রবীণ মিলে নীলকণ্ঠকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। নীলকণ্ঠ তখন বিকট এক হাসি দিয়ে বলে, আমি যাচ্ছি, কিন্তু আমি যে শক্তি প্রতিষ্ঠা করেছি তা এখানেই থাকবে, আর আমি ফিরে আসব। তখন এই গ্রামের প্রতিটি ঘর থেকে আমি আমার তন্ত্র সাধনার উপকরণ সংগ্রহ করব। এই বলে নীলকণ্ঠ গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু সে যা বলেছিল তা যেন অভিশাপ হয়ে থেকে গেল। বছর 10 সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপর আবার শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রথমে মাঝে মধ্যে, তারপর ধীরে ধীরে বেড়েছে, আর 2023 সালের শুরুতে এসে তা ভয়াবহ রূপ নেয়। সোমনাথের শাশুড়ি জানালেন, এই কয়েক মাসে গ্রামের অন্তত 10 জন তরুণ তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। প্রথমে পুলিশ খোঁজাখুঁজি করেও কিছু পায়নি, তারপর পুলিশ আসা বন্ধ করে দিয়েছে। গ্রামের লোকজন নিজেরাই খোঁজ করেছে, কিন্তু কোথাও কিছু পায়নি। আর যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকেরই বাড়ির কাছাকাছি দেখা গেছে কয়েকটি কালো বিড়াল আর একটা অদ্ভুত পাখি, যাকে গ্রামের লোকজন চিতি পক্ষী বলে ডাকে। এই পাখি রাতে ডাকে, আর সেই ডাক শুনলে মনে হয় কেউ কাঁদছে, হাসছে আর মন্ত্র পড়ছে একসাথে। সোমনাথের মনে তখনও বিশ্বাস হচ্ছিল না। তিনি ঠিক করলেন তিনি নিজেই রহস্যের সমাধান করবেন। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে রাতে ওই মন্দিরের দিকে যাওয়ার পরিকল্পনা করলেন। তার শাশুড়ি বারণ করলেন, স্ত্রী কাঁদতে লাগলেন, কিন্তু সোমনাথ শোনেননি। 2023 সালের 23শে ফেব্রুয়ারি, অমাবস্যার রাত, সোমনাথ আর 3 জন সাহসী যুবক মিলে বেরিয়ে পড়লেন মন্দিরের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 12টা, চারিদিকে অন্ধকার, চাঁদ নেই আকাশে। তারা হেঁটে চলেছে ধান ক্ষেতের পাশ দিয়ে। কিছু দূর যেতেই তারা শুনতে পেল মৃদু মৃদু একটা আওয়াজ, মন্ত্রপাঠের আওয়াজ। নিচু সুরে কেউ যেন পড়ছে, গলা যেন একই সঙ্গে পুরুষ ও নারীর। সোমনাথের গায়ে কাঁটা দিল, কিন্তু তিনি সাহস সঞ্চার করে এগিয়ে চললেন। মন্দিরের কাছে পৌঁছে তারা দেখে মন্দিরের চারপাশে ছোট ছোট আগুন জ্বলছে, আগুনের রং নীলচে। মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে মন্ত্রের আওয়াজ, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে দুর্বল আর্তনাদ। সোমনাথ ও তার সঙ্গীরা মন্দিরের পেছন দিয়ে ঘুরে গিয়ে একটা ফাটল দিয়ে উঁকি দিয়ে দেখেন। যা দেখলেন তা তাদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মন্দিরের ভেতরে মাটিতে একটা বড় চক্র আঁকা। চক্রের মাঝখানে একটা কালো কাপড়ে মোড়ানো কিছু একটা পড়ে আছে। চক্রের চারপাশে বসে আছে 7 জন লোক। তাদের পরনে কালো কাপড়, মুখে কালো কাপড় বাঁধা। তারা সবাই মন্ত্র পড়ছে, আর চক্রের এক কোণে বসে আছে এক বিকৃত চেহারার মানুষ। তাকে দেখে সোমনাথের মনে হলো এ যেন কোনো মানুষ নয়, কোনো দানব। তার শরীর শুকনো কাঠের মতো, মুখে কোনো মাংস নেই, শুধু হাড়ের ওপর চামড়া। চোখ দুটো সম্পূর্ণ কালো, তার ভেতরে কোনো সাদা অংশ নেই। সেই লোকটাই মূল তান্ত্রিক। তান্ত্রিক হঠাৎ মন্ত্র পড়া বন্ধ করে বলে উঠল, আয় রে আয়, আয় মেরে প্যারে, তুঝে বুলা রাহা হ্যায় তেরা ইন্তজার। এরপর সে একটা অদ্ভুত সুরে শীষ দিল, আর তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। চক্রের ভেতর থেকে কালো কাপড়ের নিচ থেকে কিছু একটা উঠল ধীরে ধীরে। প্রথমে একটা হাত, তারপর আরেকটা হাত, তারপর মাথা। সোমনাথ দেখে সেটা একটা মানুষের মাথা, কিন্তু চোখ দুটো জ্বলছে লাল আভায়, মুখ দিয়ে বেরোচ্ছে সবুজ রঙের ফেনা। পুরো শরীরটা কালচে, যেন আগুনে পুড়ে গেছে। সেটা পুরোপুরি উঠে দাঁড়ালো। সোমনাথ বুঝতে পারল এটা কোনো মানুষ নয়, এটা কোনো জীবিত সত্তা নয়, এটা একটা জিন, একটা খারাপ জিন, যাকে তান্ত্রিক নিয়ন্ত্রণ করছে। তান্ত্রিক তখন জিনকে নির্দেশ দিল, जा रे उस घर से ले आ जहां पे 7-12 साल की लड़की है, उसको ले आ।
জিনটা মাটি থেকে উঠে বাতাসে ভেসে চলে গেল, আর তান্ত্রিক আবার মন্ত্র পড়া শুরু করল। সোমনাথ ও তার সঙ্গীরা ভয়ে পাথর হয়ে গিয়েছিল। তারা সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে এলো। সোমনাথ বুঝতে পারলেন এখানে সত্যি কিছু হচ্ছে, কিছু ভয়ঙ্কর, অবর্মনীয়। পরের দিন সকালে সোমনাথ জানতে পারলেন রাতে গ্রামের এক প্রান্তে 7 বছরের এক মেয়ে নিখোঁজ হয়েছে। তার ঘরের দরজা ভাঙা, জানালা খোলা, আর আশেপাশে দেখা গেছে কালো বিড়াল আর সেই চিতি পক্ষী। সোমনাথ এখন আর সন্দেহ করছেন না। তিনি স্থানীয় পুলিশের কাছে গিয়ে সব খুলে বললেন। পুলিশ প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু সোমনাথ জোর দিয়ে বললেন। শেষ পর্যন্ত পুলিশ একদিন রাতে মন্দিরে অভিযান চালালো। অভিযানে যা পাওয়া গেল তা সত্যি নারকীয়। মন্দিরের নিচে বিশাল একটা ঘর বানানো ছিল। সেখানে পাওয়া গেল মানুষের হাড়গোড়, কয়েকটা বাচ্চার কঙ্কাল, আর জীবন্ত অবস্থায় পাওয়া গেল দুজনকে, একটা মেয়ে আর একটা ছেলে, যাদের নিখোঁজ বলে মনে করা হচ্ছিল। তারা ছিল অর্ধমৃত অবস্থায়। তাদের শরীরে অদ্ভুত চিহ্ন, নখ ওঠানো, চামড়ায় পোড়ার দাগ। কিন্তু তান্ত্রিককে পাওয়া গেল না, নীলকণ্ঠকে। 7 জন সহযোগীকে গ্রেপ্তার করা হলো, কিন্তু মূল আসামি পালিয়ে গেল। তারপর থেকে তার কোনো খোঁজ নেই। পুলিশ জানায় এই তান্ত্রিক সম্ভবত জিনের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের ক্ষতি করত, তাদের অপহরণ করে তন্ত্র সাধনার উপকরণ বানাতো, আর জিনকে নিয়ন্ত্রণ করত বিভিন্ন অপকর্মের জন্য। সোমনাথ জানালেন এই ঘটনার পর গ্রামে কিছুদিন শান্তি ছিল, কিন্তু আবার শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। লোকজন রাতে দেখে মন্দিরের দিকে নীল আলো জ্বলছে, শোনা যায় অদ্ভুত মন্ত্রের আওয়াজ, আর গ্রামের কুকুরগুলো রাতে একসাথে ঘেউ ঘেউ করে, যেন কিছু দেখতে পায়। গ্রামের মানুষ বিশ্বাস করে নীলকণ্ঠ ফিরে এসেছে, হয়তো অন্য রূপে, হয়তো জিনের রূপে। সে এখন আর মানুষ নয়, সে নিজেই জিন হয়ে গেছে তার সাধনার ফলে, আর সে এখন আরও শক্তিশালী। অমিতাভ জানালেন তার মামা সোমনাথ এখনও সেই গ্রামে যেতে ভয় পান। তিনি চেন্নাইয়ে ফিরে এসেছেন, কিন্তু রাতে ঘুমাতে পারেন না। তার চোখের সামনে এখনও ভাসে সেই রাতের দৃশ্য, চক্রের ভেতর থেকে উঠে আসা সেই জিনের মুখ, তান্ত্রিকের কালো চোখ, আর সেই বিকট হাসি। এটা কি সত্যি? জিন কি সত্যি মানুষের নিয়ন্ত্রণে আসে? তন্ত্র সাধনা কি সত্যি এত ভয়ঙ্কর হতে পারে? আমরা জানি না, কিন্তু তামিলনাড়ুর বিরুধনাগুর গ্রামের মানুষ জানে। তারা জানে যে অন্ধকারে লুকিয়ে আছে কিছু শক্তি, কিছু সত্তা, যারা মানুষের রক্তের জন্য হাপিত্তেশ করে। আজকের প্রথম ঘটনাটি এখানেই শেষ হলো। অসংখ্য ধন্যবাদ অমিতাভকে এই ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অমিতাভর মামা সোমনাথের সাহসিকতা ও সত্য প্রকাশের ইচ্ছে আমাদের এই ঘটনা বলতে সাহায্য করেছে। অশরীরী পরিবারের পক্ষ থেকে আমরা অমিতাভ এবং তার মামার সুস্থতা ও শান্তি কামনা করি। আজকের প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 11টা মানে ফেসবুক পেজের জন্য আতঙ্কের আরেক পর্ব। ফেসবুক পেজের বন্ধুরা মনে রাখবেন, রাত 11টা মানে শুধু সময় নয়, এটা একটা অনুভূতি, একটা অদ্ভুত গা ছমছমে অনুভূতি, যখন পৃথিবী আর অশরীরীর মধ্যে ব্যবধান ক্ষীণ হয়ে আসে। আজকের দ্বিতীয় ঘটনাটি আরও গভীরে নিয়ে যাবে আপনাদের, আরও অন্ধকারে, আরও আতঙ্কে। প্রস্তুত তো? দ্বিতীয় ঘটনা, পশ্চিমবঙ্গের বাড়ি ফেরত মৃত, যেখানে কবর থেকে উঠে এসেছে মানুষ। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রূপম। রূপম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে তার নিজের গ্রামে 2023 সালের শেষের দিকে। অসংখ্য ধন্যবাদ রূপমকে তার পরিবারের মুখোমুখি হওয়া এই অকল্পনীয় ভয়াবহতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গের হাওড়া জেলা, কলকাতা থেকে মাত্র কিছু দূরে। সেখানেই এক ছোট গ্রাম বেলডাঙ্গা। গ্রামটি খুবই সাধারণ, ধান চাষ, মাছ চাষ, আর কিছু মানুষ কলকাতায় কাজ করে। গ্রামের এক প্রান্তে রয়েছে একটি পুরনো কবরস্থান, ব্রিটিশ আমলের। এখন আর সেখানে কাউকে দাফন করা হয় না, কিন্তু কবরস্থানটি আছে, পরিত্যক্ত, ভাঙা, আগাছায় ভরা। এই কবরস্থানটিকে নিয়ে গ্রামে নানা কথা প্রচলিত আছে। কেউ বলে এখানে ব্রিটিশ সৈন্যদের কবর আছে যারা এই দেশে মারা গিয়েছিল। কেউ বলে এখানে এক অদ্ভুত রোগে মারা যাওয়া লোকজনকে কবর দেওয়া হয়েছিল, যাদের মৃত্যুর পরও মুখ থেকে রক্ত ঝরত। কিন্তু অধিকাংশ মানুষই এসব কথা বিশ্বাস করে না। তাদের কাছে এটা শুধু একটা পুরনো কবরস্থান। 2023 সালের অক্টোবর মাস, গ্রামের এক প্রবীণ বাসিন্দা মারা গেলেন।
নাম তার গৌরাঙ্গ পাত্র। বয়স ছিল ৮২ বছর। তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন। সবাই তাকে খুব সম্মান করত। তিনি ছিলেন খুবই ভালো মানুষ, সবার উপকার করতেন। তার মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে এলো। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন গৌরাঙ্গ পাত্রের শেষকৃত্য সম্পন্ন হলো হিন্দু রীতি অনুযায়ী। ঘাটে নিয়ে যাওয়া হলো, বৈদিক মন্ত্রে আগুন দেওয়া হলো। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ সবাই উপস্থিত ছিলেন। তার ছেলে রণজিৎ পাত্র নিজ হাতে মুখাগ্নি করলেন। সবকিছু ঠিকঠাক মতো হলো। তার হাড়গুলো তুলে রাখা হলো গঙ্গায় বিসর্জনের জন্য। কিন্তু এর ৩ দিন পর শুরু হলো অদ্ভুত ঘটনা। প্রথমে রণজিতের স্ত্রী মালা লক্ষ্য করে। রাতে প্রায় ২টার দিকে সে শুনতে পায় নিচের তলা থেকে মৃদু পায়ের শব্দ। কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। প্রথমে সে ভাবে সম্ভবত রণজিৎ ঘুমাতে পারেনি, হয়তো নিচে গিয়েছে। কিন্তু পাশে তাকিয়ে দেখে রণজিৎ ঘুমিয়ে আছে। সে ভাবে তার ভুল হয়েছে, ঘুমের ঘরে কিছু শুনেছে। পরের রাতেও একই শব্দ। তখন সে রণজিৎকে বলে। রণজিৎ বলে, তুমি হয়তো কিছু শুনছ না, বাড়িটা পুরনো, ইঁদুর উদুর আছে, তাই শব্দ হয়। কিন্তু শব্দ থামল না, বরং প্রতিদিনই বাড়তে লাগলো। কখনো শোনা যেত কেউ যেন সিঁড়ি বেয়ে উঠছে, কখনো শোনা যেত রান্নাঘরে বাসনপত্র নড়ছে, কখনো শোনা যেত দরজায় টোকা পড়ছে, কিন্তু দরজা খুললে কেউ থাকতো না। রণজিতের পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার 2 মেয়ে সুমি ও তিথি ভয়ে রাতে ঘুমাতে পারত না। তারা বলতো তারা স্বপ্নে দেখে ঠাকুরদা অর্থাৎ গৌরাঙ্গ পাত্র তাদের ডাকছে তাদের নাম ধরে, আর তাদের যেতে বলছে তার কাছে। রণজিতের মা গৌরাঙ্গ পাত্রের স্ত্রী বৃদ্ধা পদ্মা দেবী তিনিও অদ্ভুত অনুভব করছিলেন। তিনি বললেন তিনি রাতে অনুভব করেন তার পাশে কেউ শুয়ে আছে, কেউ যেন তার চুলে হাত বোলাচ্ছে। গৌরাঙ্গের মৃত্যুর আগে প্রতি রাতে তিনি এটা অনুভব করতেন, যখন গৌরাঙ্গ পাশে শুয়ে থাকতেন। এখনও তিনি একই অনুভব করছেন, কিন্তু গৌরাঙ্গ তো নেই, তিনি নেই, তাহলে কে? একদিন রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। সেদিন অমাবস্যা, রাত প্রায় 3টে। হঠাৎ করেই বাড়ির সবাই ঘুম থেকে জেগে উঠল, কারণ একসঙ্গে বাজতে শুরু করলো বাড়ির প্রতিটি ঘণ্টা। দরজায় টাঙানো ছোট ছোট টিনের ঘণ্টা, পূজার ঘরে ঘণ্টা, সব কটা এমন জোরে জোরে বাজছে যেন কেউ না কেউ বাজাচ্ছে। রণজিৎ দৌড়ে গেল পূজার ঘরে। সেখানে যা দেখল তা দেখে তার মাথায় রক্ত জমে গেল। পূজার ঘরে রাখা গৌরাঙ্গ পাত্রের ছবির ফ্রেম থেকে হঠাৎ করে একটা আলো বের হলো, নীলচে সাদা আলো। তারপর ছবির ফ্রেম নিজে নিজে কাঁপতে লাগলো। ফ্রেমের মধ্যে থাকা গৌরাঙ্গের মুখ থেকে যেন একটা হাসি ভেসে উঠল, একটা অদ্ভুত রহস্যময় হাসি। রণজিৎ চিৎকার করে উঠল। তার স্ত্রী মালা, তার মা, মেয়েরা সবাই ছুটে এলো। তারা দেখে পূজার ঘরের দেওয়ালে একটা অদ্ভুত চিহ্ন ফুটে উঠছে, যেন কেউ আগুন দিয়ে লেখা, আমি ফিরে এসেছি। তারা সবাই ভয় পেয়ে গেল। সেই রাতে আর কেউ ঘুমোতে পারল না। সারা রাত তারা মিলে বসে রইল। সকাল হলে রণজিৎ গ্রামের মরল আর পঞ্চায়েত প্রধানকে ডাকলেন। তারা এসে সব দেখল। তারা বলল এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক, কোনো দুষ্টু লোকের কাজ। কিন্তু দেওয়ালের সেই চিহ্ন দেখে তারাও অবাক হলো। আগুনে পোড়া দাগ, কিন্তু আগুনের কোনো উৎস নেই, ঘরে কিছু পড়েনি। কিছুদিন সবকিছু থেমেছিল। গ্রামের লোকজন ভেবেছিল হয়তো কোনো কাণ্ড ছিল, কিন্তু আসল কাণ্ড তখনও বাকি। 2রা নভেম্বর, গৌরাঙ্গ পাত্রের মৃত্যুর 1 মাস পর হঠাৎ একদিন বিকেলে গ্রামের সবাই দেখে একজন মানুষ হেঁটে আসছে রাস্তা দিয়ে। সেই মানুষটাকে দেখে সবার চোখ কপালে উঠে গেল, কারণ সেই মানুষটা আর কেউ নয়, গৌরাঙ্গ পাত্র নিজে। হ্যাঁ, গৌরাঙ্গ পাত্র। সেই একই পোশাক, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, গলায় তিলক, সেই একই চেহারা, সেই একই হাঁটার ভঙ্গি। তিনি হেঁটে চলেছেন তার নিজের বাড়ির দিকে। লোকজন ভয়ে চিৎকার করে উঠল। কেউ দৌড়ে পালালো, কেউ পড়ে গেল, কেউ অজ্ঞান হয়ে গেল। কিন্তু গৌরাঙ্গ পাত্র কারোর দিকে তাকালেন না। তিনি শুধু হেঁটে চললেন সোজা তার বাড়ির দিকে। রণজিৎ তখন বাড়িতেই ছিলেন। তিনি দেখেন তার বাবার সেই চেহারা বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। তার বাবা তাকে ডাকলেন, রণজিৎ, দরজা খোলো, আমি এসেছি। রণজিৎ কোনো কথা বলতে পারলেন না। তিনি শুধু দেখলেন তার বাবার হাত দরজায় টোকা দিচ্ছে, 1 বার, 2 বার, 3 বার। তারপর দরজা আপনা থেকেই খুলে গেল। গৌরাঙ্গ পাত্র ভেতরে ঢুকলেন। তিনি সোজা চলে গেলেন তার নিজের ঘরে। সেখানে তিনি বসে পড়লেন। তার স্ত্রী পদ্মা দেবী সেখানে বসা ছিলেন। তিনি চিৎকার করে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, তুমি কে? তুমি আমার গৌরাঙ্গ নও, সে মারা গেছে। কিন্তু গৌরাঙ্গ হেসে বললেন, আমি তো মরি নাই গো, আমি তো আছি, দেখো না আমি যে আছি। তিনি তার স্ত্রীর হাত ধরতে গেলেন। পদ্মাদেবী চিৎকার করে বাইরে দৌড়ে গেলেন। সারা গ্রাম জুড়ে হুলস্থুল পড়ে গেল। খবর পেয়ে গ্রামের মোড়ল, পঞ্চায়েত প্রধান, এমনকি পুলিশ পর্যন্ত এলো। তারা সবাই গৌরাঙ্গ পাত্রকে ঘরে বসে থাকতে দেখল।
পুলিশ জিজ্ঞেস করল, আপনি কে? আপনার নাম কি? গৌরাঙ্গ পাত্র বললেন, আমি গৌরাঙ্গ পাত্র, এই বাড়ির মালিক। আমার ছেলে রণজিৎ, আমার স্ত্রী পদ্মা। কেন জিজ্ঞেস করছেন, কি হয়েছে? পুলিশ বলল, আপনি তো গত মাসে মারা গেছেন, আপনার শেষকৃত্য হয়েছে। গৌরাঙ্গ পাত্র একটু অবাক হয়ে বললেন, আমি মরি নাই। দেখুন না, আমি তো আছি। নারী দেখুন, বুকের ধুকঝুকি দেখুন, আমি তো জীবিত মানুষ। পুলিশ কাছে গেল। তারা দেখল সত্যিই তার হাত পা উষ্ণ, তার শরীর থেকে সাধারণ মানুষের মতো গন্ধ বেরোচ্ছে। তিনি নিঃশ্বাস নিচ্ছেন, তিনি কথা বলছেন, তিনি হাসছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? যার দাহ করা হয়েছে, যার হাড় তুলে রাখা হয়েছে, সে কিভাবে ফিরে আসে? গ্রামের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। কেউ বলল, এটা সত্যি গৌরাঙ্গ পাত্র, হয়তো তিনি মারা যাননি, নদীর ঘাটে অন্য কেউ পুড়ে গেছে। কিন্তু রণজিৎ বললেন, না, এটা আমার বাবা নয়, আমার বাবাকে আমি নিজ হাতে মুখাগ্নি করেছি, আমি তার হাড় সংগ্রহ করেছি। এটা কেউ অন্য, এটা কোনো ভূত, কোনো প্রেতাত্মা। পদ্মা দেবীও বললেন, এটা আমার স্বামী নয়, আমার স্বামী আমাকে চিনত, সে কখনো আমার হাত ছাড়া ধরত না, কিন্তু এটা আমার হাত ধরতে গিয়ে আমার হাত পুড়িয়ে দিচ্ছে, ওর হাতের স্পর্শে আগুন লাগে। সত্যি পদ্মা দেবীর হাতে পোড়া দাগ দেখা গেল। যেখানে গৌরাঙ্গ তাকে ধরতে গিয়েছিলেন সেখানে ফোসকা পড়ে গেছে, জ্বালা করছে। তখন সবাই বুঝতে পারল, এটা সত্যি কোনো মানুষের মতো দেখতে প্রেতাত্মা। এটা গৌরাঙ্গ পাত্রের মৃতদেহ নয়, কিন্তু তার আত্মা হয়তো কোনো কারণে শরীর ধারণ করে ফিরে এসেছে। পুলিশ তাকে নিয়ে যেতে চাইল, কিন্তু তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। হঠাৎ করেই, সবার সামনেই, যেন বাতাসে মিশে গেলেন। তারপর থেকে তিনি মাঝে মাঝেই দেখা দেন। রাতে, বিশেষ করে অমাবস্যার রাতে, তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকেন অথবা পুকুর পাড়ে বসে থাকেন। কখনো কখনো তিনি তার নিজের ছবির সামনে দাঁড়িয়ে থাকেন আর হাসেন। রণজিৎ এখন আর সেই বাড়িতে থাকেন না, তিনি পরিবার নিয়ে কলকাতায় চলে এসেছেন। কিন্তু তার মা পদ্মা দেবী যেতে চাননি। তিনি বলেছেন, সে আমার স্বামী, সে যদি প্রেত হয় তবু সে আমার, আমি এখানেই থাকব। পদ্মা দেবী এখন একাই ওই বাড়িতে থাকেন। তিনি বলেন, প্রতিদিন রাতে তার স্বামী আসেন, তার পাশে বসেন, তার সাথে কথা বলেন, তিনি তাকে চা বানিয়ে দেন, তিনি তা পান করেন। কিন্তু সকালে গিয়ে দেখা যায় চায়ের কাপ পড়ে আছে, কিন্তু তাতে এক ফোঁটাও চা নেই, শুধু কাপের নিচে কিছু পোড়া দাগ। স্থানীয়রা বলে, গৌরাঙ্গ পাত্রের আত্মা শান্তি পায়নি, কারণ তার একটি অসম্পূর্ণ ইচ্ছা ছিল। তিনি তার মেয়েকে দেখতে চেয়েছিলেন, যাকে তিনি 50 বছর আগে হারিয়েছিলেন। তার মেয়ে ছোটবেলায় নিখোঁজ হয়েছিল, তিনি সারা জীবন তাকে খুঁজেছেন। মৃত্যুর সময়ও তার মনে ছিল মেয়ের কথা। সেই অসম্পূর্ণ ইচ্ছা তাকে মৃত্যুর পরেও শান্তি দেয়নি, তাই তিনি ফিরে আসেন বারবার তার মেয়ের খোঁজে। কিন্তু তার মেয়ে তো নেই। এখন তিনি শুধু ফিরে আসেন নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের মানুষের কাছে। কিন্তু তিনি কি শুধু দেখতে আসেন, নাকি কিছু চান, কিছু দাবি করেন? কেউ জানে না। তবে গ্রামের মানুষ জানে, গৌরাঙ্গ পাত্র এখন আর মানুষ নন, তিনি কিছু অন্য, কিছু ভয়ঙ্কর, কিছু অশরীরী। রূপম জানালেন, তিনি নিজেও এক রাতে সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখেন ছাদে কে একজন দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে, হাত নেড়ে তাকে ডাকছে তার নাম ধরে। তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে আসেন। তিনি বলেন, ওই ডাক ছিল স্বাভাবিক নয়, ওই ডাকে ছিল মৃত্যুর টান। আমি যদি ওর ডাকে সাড়া দিতাম, তাহলে হয়তো আমিও হারিয়ে যেতাম। এটাই পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা গ্রামের গল্প, যে গ্রামে মৃত মানুষ ফিরে আসে, যে গ্রামে কবর থেকে উঠে আসে মানুষ, যে গ্রামে এখনো রাতে পায়ের শব্দ শোনা যায়, দরজার টোকা, আর মাঝে মাঝে শোনা যায় গৌরাঙ্গ পাত্রের সেই ডাক, রণজিৎ, দরজা খোলো, আমি এসেছি। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? কেউ বলে এটা সিজোফ্রেনিয়া, কেউ বলে সামষ্টিক মিথ্যাচার। কিন্তু যে মানুষগুলো নিজের চোখে দেখেছে, তারা জানে এটা সত্যি। তারা জানে মৃত্যুর পরেও মানুষ ফিরে আসতে পারে, যদি তার কোনো অসম্পূর্ণ ইচ্ছা থাকে, যদি তার কোনো তীব্র আকাঙ্ক্ষা থাকে, যদি তার ভালোবাসা মৃত্যুকেও হার মানায়। তাহলে প্রশ্ন থেকে যায়, গৌরাঙ্গ পাত্র কি সত্যিই ফিরে এসেছিলেন, নাকি এটা ছিল কোনো বিকৃত প্রেতের ছলনা? আমরা জানি না, শুধু জানি বেলডাঙ্গা গ্রামে এখনও সেই সাদা কাপড়ের মানুষটিকে দেখা যায়, ছাদে দাঁড়িয়ে,
পুকুর পাড়ে বসে, আর তার স্ত্রী পদ্মা দেবী এখনও তার জন্য চা বানিয়ে রাখেন প্রতিদিন রাতে। কারণ তিনি জানেন তিনি আসবেন, তার গৌরাঙ্গ আসবেন, যতবারই আসুক না কেন। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো মানুষের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে এই পৃথিবীতে। তন্ত্র সাধনার নামে জিনের পূজা আর মৃত মানুষের ফিরে আসা, এসব কি সত্যি নাকি আমাদের কল্পনার ফসল? আমরা জানি না, কিন্তু যারা এসব ঘটনার সম্মুখীন হয়েছে তারা জানে এগুলো বাস্তব। তাদের কাছে এগুলো ভয়ের নয়, জীবনেরই অংশ। যেমন তামিলনাড়ুর সেই গ্রাম যেখানে এখনও রাতে নীল আলো জ্বলে আর মন্ত্রপাঠের আওয়াজ ভেসে আসে। যেমন পশ্চিমবঙ্গের সেই বাড়ি যেখানে এখনও রাতে পায়ের শব্দ শোনা যায়। আর পদ্মা দেবী তার মৃত স্বামীর জন্য চা বানিয়ে রাখেন প্রতিদিন রাতে। কারণ তিনি জানেন তিনি আসবেন, তার গৌরাঙ্গ আসবেন, যতবারই আসুক না কেন। আজকের প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অমিতাভ। অসংখ্য ধন্যবাদ অমিতাভকে তার মামা সোমনাথের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আর দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন রূপম। অসংখ্য ধন্যবাদ রূপমকে তার গ্রামের এই অবিশ্বাস্য আর হাড়হিম করা ঘটনা আমাদের শেয়ার করার জন্য। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল oshoriri@gmail.com। আপনার পাঠানো ঘটনা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, এবং যদি তা সত্যি বলে প্রমাণিত হয় তাহলে তা নিয়ে আসব অশরীরীর কোনো না কোনো এপিসোডে। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর মনে রাখবেন, অন্ধকারে শুধু ছায়া থাকে না, থাকে আরও অনেক কিছু। শুভরাত্রি।